প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে আমাদের খবর বিশ্লেষণে আমন্ত্রিত অতিথি ইঞ্জিনিয়ার শোয়েব আহমেদ মতিন, জেনারেল সেক্রেটারি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সিলেট। মতিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত এবং সকল দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাই। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিদিনই আমরা একজন নতুন নতুন অতিথি এনে খবর বিশ্লেষণ শুনি এবং একটি জাতীয় পত্রিকা এবং সিলেটের দুইটি স্থানীয় পত্রিকা, ভিন্ন ভিন্ন পত্রিকা, অর্থাৎ আজকে যেটা পড়ি কালকে এটা আমরা পড়ি না, সেটা এই ধরনের পত্রিকা নিয়ে আমরা শিরোনাম পড়ি এবং তাজা খবরগুলো নিয়ে বিশ্লেষণ করি একজন অতিথিকে নিয়ে। আজকের আমন্ত্রিত অতিথির পরিচয় দিয়েছি আপনাদেরকে। আমন্ত্রিত অতিথি সিলেট জালালাবাদ গ্যাসের সাবেক এমডি এবং রোটারি ক্লাব অফ জালালাবাদের সাবেক প্রেসিডেন্ট, অর্থাৎ পাস্ট প্রেসিডেন্ট। এখন অনেক পদবি নিয়ে কিন্তু অনেক একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের সাথে আজকে আছেন। মতিন ভাই, আমার খবর পড়ার শিরোনাম পড়া শেষ হলে একটি করে পত্রিকার পরে আপনার কাছে আসবো খবর বিশ্লেষণে। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি আজকেও আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর বাজার, বশিকপুর মধ্য বাজার, লক্ষ্মীপুর জেলা এর সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। এর স্বত্বাধিকারী জনাব কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম। আজকের যে পত্রিকাটি আমাদের কাছে এসছে স্টুডিওতে, তিনটি পত্রিকা: বাংলাদেশ প্রতিদিন, জাতীয় পত্রিকা, সিলেটের স্থানিক দলীয় কাজীর বাজার এবং দৈনিক উত্তর পূর্ব। আমি প্রথমেই যথারীতি বাংলাদেশ প্রতিদিন অর্থাৎ জাতীয় পত্রিকা হাতে দিচ্ছি। পত্রিকা পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বুধবার 26 নভেম্বর 2025, 19 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 4 জমাদিউসানি 1447 হিজরি। পত্রিকার প্রথম শিরোনাম যেটা পড়ে শুনেছি, যেহেতু সামনে নির্বাচনকে ঘিরেই প্রথম খবরটি পরিবেশন করা হয়েছে। ভোট উৎসবে বাকি 2 মাস। এখানে কিছু খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে। নানান শঙ্কা থাকলেও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, প্রশাসন সব পক্ষই ব্যস্ত। ফেব্রুয়ারিতে ভোট উৎসব ধরলে ডিসেম্বর ও জানুয়ারি 2 মাস রয়েছে হাতে। দলগুলো এখন প্রার্থী চূড়ান্ত করা, ভোট কৌশল নির্ধারণ, প্রচারে মনোযোগী। জাতীয় নির্বাচনের সঙ্গে একদিন গণভোট আয়োজন তৎপর ইসি। বিএনপির মনোযোগ ইস্তেহারে। স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থী পুনর্বিবেচনার বিষয়ে আলোচনা। সেনাবাহিনী প্রধান প্রস্তুত থাকতে হবে চ্যালেঞ্জ মোকাবেলায়। আরো নির্বাচনের খবর। রঙিন ব্যালটে 4 প্রশ্ন, অধ্যাদেশ অনুমোদন, যেভাবে হবে গণভোট। মাঠে নতুন ডিসি, 64 জেলায় এসপি চূড়ান্ত লটারির মাধ্যমে। আসলে আমরা সবসময় দেখেছি যে নির্বাচন আসলে ডিসি দের পরিবর্তন আসে, স্থান পরিবর্তন আসে। 64 জেলায় নতুন ডিসি আসবে। সেটা জানি না কতটুকু যোগ্যতার ভিত্তিতে, কিন্তু এখানে হাইলাইট করা হচ্ছে যে লটারির মাধ্যমে এবার আসছে আর কি। তো আমরা আশা করব লটারির মাধ্যমে আসলেও সেই যোগ্যতা সম্পন্ন ডিসি যেখানে যেভাবে দরকার সেটাই যেন লটারিতে আসে, তখনই হবে এই বিন্যস্তর আসল ইয়েটা, মানে যেটা সরকার চাচ্ছে আর কি, লাভবান হওয়া আর কি। সশস্ত্র বাহিনীকে আরো খবর। সশস্ত্র বাহিনীকে সময়োচিত স্বীকৃতি প্রধান উপদেষ্টার। শতাধিক আসন ছাড়তে পারে জামাত, 8 দলের সমঝোতা নির্বাচনের প্রস্তুতি। ফ্যাসিস্টদের দূষর, ট্যাগ দিয়ে চাঁদাবাজি। আরো খবর, একটু অত্যন্ত মর্মান্তিক খবর আমাদের দেশের জন্য প্রায়ই ঘটছে সেই ঘটনাগুলো। করাইল বস্তিতে আবার ভয়াবহ আগুন। রাজধানীর মহানগরী করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল 5টা 22 মিনিটে। আগুন লাগার মুহূর্তে তার চারিদিকে ছড়িয়ে পড়ে। দেশে কাজের সংকট, মৃত্যু মাথায় বিদেশে যেতে মরিয়া। এখানে খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে অনিশ্চয়তায় থাকতে পারে আগ্রহী নন তরুণরা। সবকিছু হারিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। 30 থেকে 40 লাখ টাকা খরচ করেও ছুটছেন অবৈধ পথে। ভূমধ্যসাগরে ডুবে মরছে তরুণদের স্বপ্ন। এই খবরগুলো প্রায়ই আসছে যে অনিয়ম করে বেআইনি ভাবে যাওয়া এই মরিয়া হয়ে উঠেছে, এর কারণে এই ঘটনাগুলো ঘটছে। আপনার কাছে ব্যাখ্যা শুনবো পরবর্তীতে। আরো খবর পড়ছি। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন, দরিদ্রের ঝুঁকিতে 6 কোটি 20 লাখ মানুষ। আমাদের দেশে সবসময় এখনো বলা হচ্ছে যে 18 কোটি মানুষ, আমরা বলে থাকি, হয়তো বেশি আছে। এখানে 6 কোটি মানুষ কিন্তু দরিদ্র সীমার
নিচে আছে আর কি। অত্যন্ত নেতিবাচক খবর এগুলো। জুলাই আন্দোলনের হত্যা মামলা অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। চট্টগ্রাম বন্দর হয়ে ভুটান যাচ্ছে ট্রানজিটের পণ্য, নিউ মুরিং টার্মিনাল নিয়ে রায় 4 ডিসেম্বর। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠার শিরোনাম। শেষ পৃষ্ঠায় আসছি আমি। শেষ পৃষ্ঠায় একটু ভিন্নধর্মী খবর, অর্থাৎ নির্বাচনের খবরের বাইরে আরেকটি খবর। জীবাণুর কারখানা হাসপাতাল, ইনফরমেশন ডেকে আনছে বিপদ, পরিচ্ছন্নতার জোর গবেষকদের। বিএনপি এগিয়ে, চ্যালেঞ্জ জামাতের। আবার নির্বাচনী খবর, এটা মুন্সিগঞ্জ 1, মুন্সিগঞ্জ 3 দুই জেলার তাদের প্রার্থীদের ছবি সহ খবরটি এসছে। এখানে বিএনপি এগিয়ে আছে, চ্যালেঞ্জ হচ্ছে জামাতের। পাখি শিকারের এয়ার গানে তৈরি হচ্ছে আগ্নেয়াস্ত্র, ভয়াবহ আর একটি খবর। হানিফ সহ 4 আসামির বিচার শুরু, মানবতা বিরোধী অপরাধের মামলা। বিছানায় 2 শিশুর গলাকাটা লাশ, রশিতে ঝুলছিলেন মা। এটা অত্যন্ত পারিবারিক একটি ঘটনা তুলে ধরা হয়েছে, যেহেতু অত্যন্ত মর্মস্পর্শী খবর এগুলো। পাহাড়ে পিনন হাদির হাট, ফাতেমা জান্নাত মৃদু রাঙ্গামাটি থেকে খবরটি করেছেন। পাহাড়ে পিনন হাদির হাট, এরকম বিভিন্ন সময় খবর আসে। কালকে আসছিল নৌকার মধ্যে হাট, অর্থাৎ এই রকমের খবরগুলো কিন্তু একটু ব্যতিক্রম, মানুষকে আরো কিছু নতুন নতুন খবর দিয়ে থাকে। রাত যাপনের সুযোগ মিলবে সেন্ট মার্টিনে, আর একটা ভালো খবর এটা। এই ছিল মোটামুটি বাংলাদেশ প্রতিদিনের জাতীয় পত্রিকার খবর। আসছি অতিথির কাছে খবর বিশ্লেষণে। ভোট উৎসব দিয়ে যেহেতু সামনে নির্বাচন, প্রথম বড় করে শিরোনামটি আসছে, আপনার কাছে আসছি খবর বিশ্লেষণের জন্য। ধন্যবাদ আমাদের সঞ্চালককে। দীর্ঘদিন ধরে একটা সামাজিক পরিবর্তনের পরে সমগ্র জাতি এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সরকারের তরফ থেকেও ঘোষণা এসেছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রত্যেকটা জিনিসেরই দরকার হচ্ছে পূর্ব প্রস্তুতি, এবং সেই পূর্ব প্রস্তুতি নিতে হলে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার দরকার। যেহেতু ফেব্রুয়ারি মাস আমাদের সামনেই অপেক্ষা করছে, সুতরাং নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা তাদের প্রস্তুতি সম্পাদন করবে, এটাই কিন্তু ভোটের নিয়ম। এই জিনিসটাকে আমি অত্যন্ত পজিটিভলি আমি দেখছি যে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা তাদের কার্যক্রম গ্রহণ করেছে। যখনই কার্যক্রম গ্রহণ করবে, নির্বাচন হচ্ছে এই দেশের অন্তত সামষ্টিকভাবে বলা যায় প্রায় 10-11 কোটি মানুষ এই নির্বাচনে ভোটদান করবে। সুতরাং সেই ভোটদানের ক্ষেত্রে যখন আপনি 11-12 কোটি মানুষকে নিয়ে যখন আপনি প্রস্তুতি নেবেন, অবশ্যই একটা বিশাল ফেস্টিভ একটা মুড আমাদের দেশে ধারণ করবে। কারণ আমাদের দেশের মানুষ ভোটের সময় কিন্তু অত্যন্ত সক্রিয়ভাবে নির্বাচনে তারা অংশগ্রহণ করে, একটা উৎসব মুখর আপনি গ্রামের সেই চায়ের ক্যান্টিন বলেন, শহরের চায়ের ক্যান্টিন, চায়ের কাপে ঝড়, চায়ের কাপে একটা ঝড় উঠে, এবং শুধু চায়ের কাপে শুধু ইয়েতে না, ড্রয়িং রুমেও কিন্তু এই ঝড়টা উঠে। সুতরাং সেই উৎসবের আমোদে আমরা নির্বাচনের হাটে ঘাটে এখন নির্বাচনই হচ্ছে আমাদের সবারই এখন ফোকাস হচ্ছে আমরা নির্বাচনে যাব, এবং সেটার প্রস্তুতি যারা নিচ্ছেন ইনশাআল্লাহ আমরা আশা করব যেন সবাই সুন্দরভাবে এই প্রস্তুতি সম্পাদন করে নির্বাচনে তারা এগিয়ে আসবেন এবং জাতির সেই কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে দেশ সামনে। ওই নির্বাচনী খবর নিয়ে প্রস্তুতির কথা আরো এখানে বলা হয়েছে। মাঠে নতুন ডিসি, 64 জেলায় এসপি চূড়ান্ত লটারির মাধ্যমে। নতুন ডিসি আসতেছে, এসপি নতুন 64 জেলায় লটারির মাধ্যমে আসছে। কি বলবেন এই জিনিসটা? নতুন একটা কনসেপ্ট। তবে আমি যেটা বুঝি সেটা জিনিস হচ্ছে একটা ফিট লিস্ট করা হয়েছে 64 জনের, তো তাদেরকে 64 জেলায় সেই ফিট লিস্ট অনুযায়ী কাকে কোথায় পদায়ন করা হবে সেই বিষয়টার জন্য হয়তো সরকার একটা নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন, যে 64 জেলায় এসপি বা ডিসি নিয়োগের ক্ষেত্রে লটারি করা হবে। তো শেষ পর্যন্ত আমরা যেটা বলবো, হোপ ফর দ্য বেস্ট। আগে আমরা একটা সিস্টেম দেখেছি, আর একটা নতুন সিস্টেমে আসতে যাচ্ছি, সুতরাং একটু পরিবর্তন ভালো হবে, সেটাই আমরা কিন্তু আশা করব। আরেকটি খবর, এই যে দেশে কাজের সংকট, মৃত্যু মাথায় নিয়ে বিদেশ যেতে মরিয়া আজকে যুব সমাজ, এবং সেখানে অনেক ভাবে ভূমধ্যসাগরে ডুবে মরছে, কখনো ক্রস ফায়ার গুলিতে মারা যাচ্ছে, বিভিন্ন ভাবে কিন্তু এটা আমাদের দেশের তরুণরা
মানে শেষ হয়ে যাচ্ছে, তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, তাদের পারিবারিক ব্যবস্থাটাও, কি বলবেন বলেন তো? এই জায়গাটাতে আমি যেটা দেশে কাজের যে সংকটের কথা যেটা বলা হচ্ছে, এই জায়গাটাতে আমি একটু অন্য একটা জায়গাতে একটু জোর দিব। জি। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে সাধারণ যে শিক্ষা যেটা আছে সেটার উপরে কিন্তু মানুষজন একটু গুরুত্ব বেশি আরোপ করে, কিন্তু কারিগরি শিক্ষার উপরে আমাদের দেশের গুরুত্বটা কিন্তু তুলনামূলকভাবে কম। সেটার চিত্র আপনারা দেখতে পাবেন, সেভাবে আগ্রহ উৎসাহ উৎসাহ হচ্ছে না। আমাদের যে কারিগরি ইনস্টিটিউট আছে সেখানেও কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কম। পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আছে যেখানে, সেখানেও ছাত্রছাত্রীর সংখ্যা কম, যার ফলে মোটামুটি বিশ্ববাজারে আমাদের একটা ব্র্যান্ডিং হয়ে গেছে যে আনস্কিল লেবার। আমাদের বাংলাদেশের মানুষের কথা বললে একটা চিত্র চলে আসে যে আনস্কিল লেবার। সুতরাং এই আনস্কিল লেবার থেকে যদি স্কিল লেবার যদি তারা হতে পারতো, দেশে কাজের সংকট আছে, ঠিক আছে, উন্নত জীবনের জন্য মানুষজন যেতে পারে, তবে অবশ্যই তাকে যাওয়ার জন্য একটা নিজের একটা ভিত রচনা করা উচিত। যখন একজন নিয়োগদাতা কোনো লোককে কাজের জন্য হায়ার করবে, প্রথমেই সে জানতে চাইবে যে আপনার কোন যোগ্যতা আছে যেটা দিয়ে আপনি আমার প্রতিষ্ঠানকে সেবা প্রদান করবেন। তো সেই জায়গাটা আমাদের আনসার্টিন। সুতরাং এই জায়গাটাতে আমি বলবো, এই হন্য হয়ে বিদেশে না যাওয়ার জন্য প্রথম নিজেকে তৈরি করা। বিদেশে যাওয়াটা কোনো ধরনের সোশ্যাল রিস্কে যাতে পর্যবেসিত না হয়। আমার পাশের বাড়ির লোক চলে যাচ্ছে সে ইটালিতে অথবা ফ্রান্সে, তার ভিতরে আমার ভিতরে একটা সোশ্যাল রেস ডেভেলপ করলো যে না, আমিও চলে যাব ইটালিতে বা আমিও চলে যাব ফ্রান্সে। এই ধরনের জিনিসটা কিন্তু ঠিক না। এই খবরটি দেখেন, মৃত্যু মাথায় বিদেশে মরিয়া, এই জিনিসটাকে অবৈধভাবে সে মরিয়া হবে কেন? সে প্রথম তাকে সেই দেশে যাওয়ার জন্য বা যে কোনো দেশে যাওয়ার জন্য তার একটা প্রস্তুতি দরকার। প্রথম তাকে কাজ শিখতে হবে। 2 নম্বর জিনিস হচ্ছে যে বৈধ পদ্ধতি। বৈধ পদ্ধতিতে বিদেশে যাওয়ার কিন্তু প্রচুর সুযোগ, কারণ ইউরোপের শ্রমবাজারটা কিন্তু খুবই বড় বাজার, তাদের কাজের লোকের সংকট আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে তাদের ভাষাগত জ্ঞান। কারণ আপনি জানেন যে ইউরোপের যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশেরই নিজস্ব একটা ভাষা আছে। সুতরাং আপনি যে দেশেই যাওয়ার জন্য মনস্থির করেন না কেন, ইংরেজি ভাষাভাষী বাদ দিলে আপনাকে সেই দেশের অন্তত এবিসি ল্যাঙ্গুয়েজের ভাষা আপনাকে রপ্ত করে সেখানে সুন্দর একটি পরামর্শ প্রদান করেছেন। সুতরাং এই জায়গাটাতে আমাদের ফোকাস করতে হবে। কিন্তু মিলন ভাই, আপনার সাথে একটা জিনিস আমি বলবো, আমরা যেটা বলছি যে বিদেশি ভাষা, কিন্তু বিদেশি ভাষা শেখার জন্য আপনি দেখেন এই শহরের ভিতরে আপনি দেখবেন যে ইংরেজি ভাষা শেখার জন্য প্রচুর প্রতিষ্ঠান আছে। কিন্তু আরো কতগুলো ভাষা আছে, যেমন ধরুন ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান, মানে এই ভাষাগুলা ইদানিংকালে যুব সমাজে যাচ্ছে একটা দেশে, বিশেষ করে এখন একটা জোয়ার যেটা কানাডাতে এবং অস্ট্রেলিয়াতে। সোজা জিনিস হচ্ছে, যেহেতু আমরা ব্রিটিশ কলোনিতে ছিলাম, সুতরাং ওদেরও মাতৃভাষা ইংরেজি, আমাদেরও মাতৃভাষা ইংরেজি। কিন্তু সবাই যদি এখন অস্ট্রেলিয়া এবং কানাডার দিকে মুখী হয়, তাহলে কিন্তু ইউরোপটা আমাদের কাছে আনটাচ থেকে যাবে। সুতরাং ইউরোপিয়ান যে ভাষা যেগুলো আছে সেগুলোকে যাতে আমাদের দেশে অন্তত শিক্ষা নিতে পারে, সেটার দিকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এদিকে একটা খবর নিয়ে এগোতে চাচ্ছি না, আর যেহেতু ভাষা শিখে যেতে হবে এবং বৈধ হতে যেতে, এটাই আপনার মেসেজ। সুন্দর একটি মেসেজ দিয়েছেন আপনি। বিশ্বব্যাংকে প্রতিদিন আমাদেরকে শঙ্কিত করে তুলেছে, দরিদ্রের ঝুঁকিতে 6 কোটি 20 লক্ষ মানুষ, 18 কোটি মানুষের যদি 6 কোটি মানুষ দরিদ্রের সীমায় থাকে, একটু এটার প্রতি আমাদের আপনি আগে যে কথাটা বলেছেন সেটার সাথে এটা কিন্তু অনেকটা রিলেটেড, যে দেশের মানুষ সত্যিকার অর্থে কাজ পাচ্ছে না বলে কিন্তু বাইরের দিকে এই ঝুঁকটা দিচ্ছে। তো আমাদের দেশে আসলে সত্যিকার অর্থে দরকার হচ্ছে যে কর্মসংস্থানের ব্যবস্থা করা, এবং আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই সুযোগগুলা সৃষ্টি করে সেই সুযোগগুলোর দিকে আরো তারা যত্নবান হবে, এবং যাতে মাস পিপল সেখানে কাজ করতে পারে সেটার দিকে আমাদের একটু নজর দেওয়া। একই ধরনের খবর, কাছাকাছি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের জাতীয় পত্রিকা শেষ করে আমরা এই আগুনের কথাটা একটু মেসেজ দেওয়া যায়। ঢাকায় দেখেন এয়ারপোর্টে আগুন হলো, চিটাগাঙ্গে আগুন লাগলো, আজকে আবার ঢাকাতে কাকরাইলে, আবার করাইলে একটা বস্তি ভস্মীভূত হয়ে গেল। কি মেসেজ? এই মেসেজটা হচ্ছে যে আমাদের আগুনের ক্ষেত্রে দুটা জিনিস হচ্ছে, আমাদের নিজেদের সচেতনতা হচ্ছে প্রথম জিনিস, এবং সেখানে আগুন লাগার যে উৎসগুলো আছে সাধারণত বস্তিতে যেটা দেখা যায়
প্রথমত হচ্ছে যে ঘনবসতি, বৈদ্যুতিক শর্ট সার্কিট, এবং যেহেতু বস্তির ভিতরে হয়তো গ্যাস নেই, সেখানে সিলিন্ডারের গ্যাস দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছে। সুতরাং সচেতনতা ছাড়া অগ্নি ব্যবস্থাকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো না। আর তাছাড়া শীতের সময়টা এমনিতেই একটু আগুন বেশি হয়। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আপনার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার মানে পরামর্শের থেকে বড় জিনিস হচ্ছে আমাদের নিজেদেরকে আগুনের এই ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের যদি সেলফ নলেজটা যদি থাকে, তাহলে আমরা মনে হয় অনেক সমস্যার সমাধান আমরা করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ সুন্দর বিশ্লেষণের জন্য। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় আমরা সব খবরের বিশ্লেষণ আমরা দিতে পারছি না, যেহেতু দুটি স্থানীয় পত্রিকা আমাদের হাতে আছে। প্রথমে আমি স্থানীয় পত্রিকা দৈনিক কাদির বাজার হাতে নিচ্ছি এবং শিরোনাম পড়ে শোনাবো, তারপরে আবারও আসবো আমার অতিথির কাছে আজকে। প্রথমেই যে জাতীয় পত্রিকায় খবরটি এসছে তারপরে শুধু পড়ে শোনাচ্ছি। 29 নভেম্বর মক ভোটিং করবে ইসি, এনআইডি সেবা অব্যাহত রাখার নির্দেশ, গণভোট অধ্যাদেশে অনুমোদন, ব্যালট হবে ভিন্ন রঙের। এমসি কলেজ সহ এ ক্যাটাগরিতে স্থান পেল 81 কলেজ। আমাদের এমসি কলেজের আসার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি, আমরা আনন্দ অনুভব করছি, এই জন্য আমরা পুলকিত। আরেকটি খবর, কেবিনে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, গতকালকেই খবরটি এসেছিল যে খালেদা জিয়া তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। আজকের সংবাদে আছে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছে, আমরা তার রোগ মুক্তি কামনা করছি। সারা দেশে শীঘ্রই চালু হচ্ছে ডিজিটাল নামজারি, এটা অবশ্য অব্যাহত আছে, এটাকে আরো হয়তো আপডেট করা হচ্ছে, এটাই আমাদের খবরটি বলে দিচ্ছে। রায়হান হত্যা মামলায় যুক্তিতর্ক আজ। সিলেট নগরীতে বহুল আলোচিত এই হত্যাকাণ্ডটি হয়েছিল, তার আজকে যুক্তিতর্ক আজকে হবে। অন্যান্য আরো খবর, নির্বাচনের খবর আরো আছে। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য 64 জেলায় এসপি চূড়ান্ত, যেটা লটারির মাধ্যমে বলে আমরা জাতীয় পত্রিকায় পড়েছি। নগরী থেকে চিহ্নিত 5 ছিনতাইকারী গ্রেপ্তার। ইদানিংকালে প্রায় দেখা যাচ্ছে জুয়ারি, ছিনতাইকারী ইত্যাদি ইত্যাদি বেড়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এই খবর পড়ার পর আমরা আরো সুদৃষ্টি আকর্ষণ করছি। মালালি ছড়ায় কার ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত 1, আহত 8। এই লাশের মিছিলগুলো হচ্ছে কিন্তু এই সড়ক দুর্ঘটনার জন্য। 6 ডিসেম্বর আলিয়া মাঠে মহাসমাবেশ সফরের আহ্বান, সিলেট 8 দলের লিয়াজো কমিটি গঠন। ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, বিয়ানীবাজারে গুলি সহ 2টি এয়ারগান উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে নানা অনিয়ম, দুদকের অভিযান। সিলেটে 6 জন সহ 65 জনের নিষেধাজ্ঞা তুলে নিল বিএনপি। ওই যে বিএনপির গত নির্বাচনের সময় যাদেরকে প্রত্যাহার করা হয়েছিল তাদেরকে আবার দলে নেওয়া হচ্ছে। এই ছিল প্রথম পাতার শিরোনাম। কাজীর বাজারের শেষ পৃষ্ঠায় আসি। কাজীর বাজারের শেষ পৃষ্ঠায় আবারও সিলেটের খবর, কালীঘাটে চোরাই জিরা শব্দ সহ আটক। এই ধরনের জিরা সবসময় কিন্তু জিরা বা ভারত থেকে আমদানি করা অবৈধভাবে আসছে এবং ধরা হচ্ছে, কিন্তু বন্ধ হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী আরো সজাগ হবেন আমাদের প্রত্যাশা। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এম এ মালিকের দোয়া মাহফিল। বিএনপির 3 নম্বর আসন থেকে প্রার্থী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল করেছেন। মুরব্বীদের হাতেই সালিসি ব্যবস্থা ফিরে দেওয়া হবে, খন্দকার মুক্তাদির। আর একটি পথসভায় সিলেট 1 আসনের প্রার্থী নির্বাচনী অঙ্গীকার করেছেন। জৈন্তাপুরে 18টি বরাকি নৌকা ধ্বংস। জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু তোলার জন্য তাদেরকে ধ্বংস করা হয়েছে, এটা আইনি প্রক্রিয়া। নবীগঞ্জের বাতাসে আমন ধানের ঘ্রাণ। শুধু নবীগঞ্জ নয়, সিলেটের কিন্তু প্রত্যেকটি অঞ্চলে, আমি কয়েকদিন আগে মৌলভীবাজার জেলায় ঘুরেছি, রাজনগর, কুলাউড়া সহ সব জায়গায় এবার আমন ধানের বাম্পার ফসল হয়েছে বলে কৃষকেরাও খুশি, আমরাও খুশি। বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আশায় এম এ কাহার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 3, জগন্নাথপুর, শান্তিগঞ্জে আসনে বিএনপির মনোনয়নপত্র আর একটি প্রত্যাশা করতেই পারে, এটা স্বাভাবিক নিয়ম। নবীগঞ্জে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। এই খবরগুলো ইয়াবা আসছে, গাঁজার পরে আবার ইয়াবার খবর, এখানে ইয়াবা সহ গ্রেপ্তার 2। এই ছিল আজকের মোটামুটি। আরেকটি খবর আছে, গোয়েনঘাটে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ। একটি সুন্দর খবর এগুলো। আসলে যখন সমাজ এগিয়ে আসে, সমাজের ভলেন্টারি সার্ভিস যখন বেড়ে যায়, সমাজ বিনির্মাণ তখন আর সহজ হয়ে দাঁড়ায়। আসছি আপনার অতিথির কাছে, এই খবরটা দিয়ে শুরু করতে পারেন, যে একটা সুন্দর একটা খবর। আমরা যে সমাজে বাস করি, সেই সমাজে বাস করতে হলে সকল সমস্যার সমাধান যে রাষ্ট্রীয় পর্যায় থেকে করে দেওয়া হবে,
এই জিনিসটা আসলে অনেক ক্ষেত্রে আমরা আশা করলেও সেটা সম্ভবপর হয়ে ওঠে না। সেক্ষেত্রে স্থানীয় জনগণরা যদি স্বতঃপ্রণোদিতভাবে যদি নিজেদের সমস্যাটা যদি নিজেরাই সমাধান করেন, কারণ আমাদের এই সমাজে বিত্তবান মানুষের কিন্তু অভাব নেই। সেই বিত্তবান মানুষের বিত্ত আছে এবং তার সাথে তাদের চিত্তও আছে। এই যারা স্বেচ্ছাশ্রমে যারা এই যে বাঁধটা নির্মাণ করলেন, তারা কিন্তু কোনো দিকে না তাকিয়ে নিজেদের সমস্যাটাকে তারা নিজেরাই সমাধান করে নিয়েছেন, নিজের সমাধান, এবং তারা কিন্তু প্রশংসার পাত্র। এবং প্রশংসার পাত্র, এবং শুধু প্রশংসা নয়, এটা অনুসরণযোগ্য এবং এই কথাটাই বলতে চাচ্ছি। এটা অনেক প্রতিষ্ঠান যদি এই জিনিসটাকে যদি চর্চা করে, আমাদের ছোট ছোট যে সমস্যাগুলো আছে যেগুলো এলাকা ভিত্তিক, আমাদের গ্রাম ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক, এই সমস্ত ছোট ছোট জিনিসকে যদি আমরা যদি নিজেরা যদি সমাধান করে নিতে পারি, তাহলে নিজেদের মধ্যে ভোগান্তিটা কমে আসবে এবং সেটা দ্বারা সবাই উপকৃত হবে। এবং এই যে আজকে যে পত্রিকায় যে খবরটা হলো, এই খবরের মাধ্যমে অন্য লোকজন কিন্তু এটার মাধ্যমে উৎসাহিত একটা উদাহরণ হবে, সেটাই হচ্ছে আমার। অনেক ধন্যবাদ। আসলে এই খবরগুলো আমাদের কিছু আশান্বিত করে যে সমাজে এখনো কিছু ভালো মানুষ আছে যারা এগিয়ে আসে। আমরা রোটারি ইন্টারন্যাশনাল থেকে এগুলো আমাদের নির্দেশনা আসে মানুষের কাজ করার জন্য। আপনিও একটা রোটারি পাস প্রেসিডেন্ট হিসাবে আপনার বক্তব্যটা অত্যন্ত আমার কাছে ভালো লেগেছে। এই যে নবীগঞ্জ বাতাসে বা মনের ঘ্রাণ, খবর পড়ার সাথেও বলেছি, তারপরও এটা কি কি বলতে খুবই ভালো একটা খবর যে বাতাসে আমন ধানের ঘ্রাণ। যে মন্দা কথা হচ্ছে যে কৃষকরা যারা উৎপাদন করেছে দুইভাবেই, সে নিজে একদিকে উপকৃত হচ্ছে এবং সাথে সাথে আমাদের খাদ্যশস্য যে চাহিদাটা সেটাও তারা পূরণ করতে পারছে। এবং এখানে প্রকৃতি কিন্তু খুব একটা বিরূপ আচরণ করে নাই। প্রকৃতি বিরূপ, এটা আল্লাহর অশেষ রহমত যে প্রকৃতি কোনো বিরূপ আচরণ করেনি। এবার প্রকৃতিটা ছিল খুব প্রকৃতি ভালো ছিল এবং সেই আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আমরা এই ধানটা আমরা উৎপাদন করতে পেরেছি, জাতি উপকৃত হচ্ছে এবং একই সাথে যে কৃষক উৎপাদন করেছে সে উপকৃত হয়েছে তার এই উৎপাদনের। আসলে আমাদের বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বে কিন্তু এই খাদ্যের মূল তালিকায় কিন্তু হচ্ছে চাল। এই যদি ধান ভালো হয় তার মানে এদেশের চাল মজবুত, খাবার মজুদ ভালো থাকে। আমি শেষ পৃষ্ঠায় প্রথম পাতায় যেটা পড়ে শুনেছিলাম আগে, এই যে সারা দেশে শীঘ্রই চালু হচ্ছে ডিজিটাল নামজারি। আসলে মানুষ প্রতারিত হচ্ছে না, হবে না ডিজিটাল নামজারি, এই জন্যই তো করা। এটারও কি কোনো সন্দেহ আছে আপনার যে ডিজিটালের মাধ্যমে আরো? না, এটা কোনো সন্দেহ নাই। এবং আসলে এখন তোরা সারা বিশ্বকে বলা হচ্ছে যে তথ্য প্রযুক্তির যুগ। সুতরাং তথ্য প্রযুক্তি যেখানে আমাদের হাতের মুঠোর মধ্যে আছে এবং প্রায় আমাদের দেশে প্রায় 10-11 কোটি মানুষ স্মার্টফোন ইউজ করে, সুতরাং এই যে ডিজিটাল টেকনোলজি আমাদের দেশে এটা দরকার ছিল এবং এটা যেভাবে আগাচ্ছে সেটার জন্য প্রথমত হচ্ছে যে মানুষজন উপকৃত হবে, সেবাটা সহজকরণ হবে এবং কোনো ধরনের দুর্নীতি হওয়ার কোনো সুযোগ থাকবে না, এটাই আমার বিশ্বাস। ভালো উদ্যোগ, ভালো হয়েছে। আর একটি আমাদের গর্বের কথা, ঐতিহাসিক ভাবে আমরা স্বীকৃত যে এমসি কলেজ সিলেটের একটা ইতিহাস। এই এমসি কলেজ এ ক্যাটাগরিতে স্থান পেল 81 কলেজের মধ্যে একটি কলেজ। এটা কতটুকু? এটা আসলে সিলেটবাসী হিসেবে আমরা অত্যন্ত গর্বিত যে সিলেটের স্বনামধন্য মুরারীচাঁদ কলেজকে এ ক্যাটাগরিতে স্থান রাখা হয়েছে। এটা আমাদের সিলেটবাসীর জন্য অত্যন্ত গর্বের এবং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান ব্যক্তি প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসেছেন, দেশের অনেক উচ্চ পর্যায়ে তারা কাজ করে যাচ্ছেন এবং সেই হিসাবে এমসি কলেজ এই ক্যাটাগরিতে থাকা উচিত, সেটাই আমি মনে করি। যে এখানে এমসি কলেজ যদি না থাকে তাহলে মনে হয় বিষয়টাকে দেখা যেত, আছে। সুতরাং এবং এমসি কলেজের জন্য শুভকামনা রইল, যে সমস্ত ছাত্র আরো এগিয়ে যাক তারা, এটাই আমরা চাই। কাজীর বাজারের পর আমি উত্তর পূর্ব সিলেটের স্থানীয় আরেকটি দৈনিক হাতে নিচ্ছি। দুঃখিত, আরেকটু ভিতরে সম্পাদকীয় কলামটা একটু পড়ে আপনাদেরকে অন্য পত্রিকা থেকে যাব। সম্পাদকীয় কলামে কাজীর বাজারে যেটা প্রকাশিত করেছেন, দ্রুত তফসিল ঘোষিত হোক, নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার জন্য জোর দাবি রাখছে সম্পাদকীয় কলামে। আসছি আবার আরেকটি স্থানীয় নিয়ে, উত্তর পূর্বের প্রথম যেটা পড়ে শোনাচ্ছি, এটা দেশের অন্যান্য খবরই এসছে জাতীয় পর্যায়ে। দারিদ্র্যের ঝুঁকিতে দেশের
6,20,00,000 মানুষ, এটা আলোচনা করেছেন আপনি। অন্য খবরে যাচ্ছি, নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা কর্মচারীরা সুনামগঞ্জ সদর হাসপাতালে। এগুলো আমাদের একটা নেতিবাচক খবর, এগুলো আমরা আশা করি না কখনোই যেন এটা না ভোগে, এটা কাটিয়ে উঠতে পারে সেই প্রত্যাশা। বালু তোলা বন্ধে অভিযান, জৈন্তাপুরে 18টি নৌকা ধ্বংস, আইনি প্রক্রিয়া, এটা আগেও পড়েছি এটা আমরা। রায়হান হত্যার মামলার যুক্তিতর্ক হয়নি, এটা শুরু হচ্ছে আজকে। শব্দদূষণের সর্বোচ্চ শাস্তি 2 বছরের কারাদণ্ড, কতটুকু যথোপযুক্ত কিনা পরে বিশ্লেষণ করবেন আপনি, আমি পড়া শেষ করিনি আগে। যৌথ সভা শেষে প্রেস ব্রিফিং, সিলেটে 8 দলের সমাবেশে 6 ডিসেম্বর। আরো খবর যেটা আগে আমরা জাতীয় পত্রিকায় পড়েছি, লটারির মাধ্যমে 64 জেলায় পুলিশ সুপার চূড়ান্ত, এই খবরটি এখানে এসেছে। যুক্তরাজ্যে ভিসা জালিয়াতির শাস্তি 10 বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা, এটাও আইনি প্রক্রিয়া। আসলে এগুলো না হওয়াতে হয়তো সেটা জালিয়াতি হবে না বা বন্ধ হবে, এই আশা থাকবে আমাদের। আরো খবর, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল, এটা আমরা অন্য পত্রিকায় পড়েছি। আরো খবর, গণসংযোগকালে খন্দকার মুক্তাদির সিলেটের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে, 1 নম্বর থেকে যিনি প্রতিযোগিতা করছেন বিএনপি থেকে, উনি বলেছেন। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন, আসলে কমিটি গঠন হবে, দুর্নীতি মুক্ত হবে সেই প্রত্যাশা, কমিটি যেন কমিটির মতো কাজ করতে পারে সেটাই আমাদের তাদের প্রতি অভিনন্দন থাকবে। দিরাই সাল্লায় মানুষের মুখে হাসি ফোটাতে চায় নাসির চৌধুরী, এটা নির্বাচনের বিএনপির প্রার্থী হিসেবে আসলে একবারে বার্ধক্যজনিত ভাবে উনি কিন্তু প্রবীণ নেতা হিসেবে জনগণ কিন্তু এখনো তাকে বিএনপি থেকে চাইছে। 2024 সালে প্রতিদিন 137টি নারী পরিবারের সদস্যের হাতে খুন, জাতিসংঘের একটি রিপোর্ট। এগুলো অত্যন্ত মর্মদায়ক খবর এগুলো আর কি। আরো খবর, হেতিমগঞ্জে আলোচনা সভায় ইমরান চৌধুরী বিএনপির প্রার্থী, ধানের শীষকে বিজয়ী করলে উন্নয়নের বিপ্লব ঘটবে। সৈফাগঞ্জ মাদ্রাসায় শিক্ষক শফিক উদ্দিনকে সংবর্ধনা, আসলে সংবর্ধনা অনুষ্ঠানগুলি ভালো, এগুলোর মধ্য দিয়ে একজনের কর্মস্পৃহা বেড়ে যায়। কুলাউড়ায় অঙ্কুর স্কুলে পিঠা উৎসব, এরকম শিক্ষা প্রতিষ্ঠানে ইদানিংকালে সামাজিক একটা উৎসব এগুলো হয়ে থাকে, তার কুলাউড়া তারা একটি উদাহরণ স্থাপন করলো, তাদেরকে অভিনন্দন জানায়। কানাইঘাটে তারুণ্যের উৎসব, এটাও একটি ভালো খবর। জৈন্তাপুর কানারঘাট সড়কের সংস্কার কাজ কারো দানে পাওয়া নয়, জামান বিএনপির নেতা। এই ছিল মোটামুটি উত্তর পূর্বের শেষ পৃষ্ঠার খবর। আমি ভিতরের কথা অর্থাৎ সম্পাদকীয় কলামটা পড়ে শোনাচ্ছি। সম্পাদকীয়, কৃষিকে বাঁচাতে নিয়ন্ত্রণে রাখতে হবে সারের দাম। আসলে সার তো হচ্ছে মূল উপকরণ কৃষকের, এটা একটি সম্পাদকীয় ভালো একটি খবর উত্থাপন করেছেন তার সম্পাদকীয় কলামে। উপসম্পাদকে লিখেছেন AKM আতিকুর রহমান, বিদেশে কর্মী প্রেরণের পদ্ধতি বদলাতে হবে, যেটা আপনি এটা একটু আগে আলোচনা করেছেন একটি খবরকে কেন্দ্র করে। শুরু করছি আপনার কাছে আবার আজকে পত্রিকার অর্থাৎ উত্তর পূর্বে শেষ করা পত্রিকার খবর বিশ্লেষণ করার জন্য। কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন? এটা দিয়ে করা যাক। জৈন্তাপুরে 18টি নৌকা ধ্বংস করা হয়েছে এই যে বালু উত্তোলনের জন্য, আইনি প্রক্রিয়া এবং যে বালু যেটা উত্তোলন করা হচ্ছে নদী থেকে, এটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই বালু উত্তোলনের ফলে যে প্রাকৃতিকগত যে ভারসাম্য, সেই ভারসাম্যটা একদম পরিবেশগত যে ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে চূড়ান্ত ব্যবস্থা হিসেবে যে নৌকা ধ্বংস করা হয়েছে সেটা একটা যথার্থই, কারণ পরিবেশ যদি বাঁচে তাহলে কিন্তু আমরা বাঁচতে পারি। আসলে মতিন ভাই 18টি নৌকায় তো নৌকা নয়, বলতে পারি আমরা, ভবিষ্যতে এই প্রক্রিয়া একবার চলমান থাকবে, সেটাই আমাদের। পাশাপাশি আরেকটি আইনি প্রক্রিয়া শুরু করবার খবর আসছে, শব্দ দূষণের সর্বোচ্চ শাস্তি 2 বছরের কারাদণ্ড। এই যে হাইড্রোলিক অথচ সামনে কিছু নাই, তারপরে হরন দেওয়া ইত্যাদি নিয়ে, যেটা এটা কতটুকু এটা যেটা শব্দ দূষণের যে সর্বোচ্চ শাস্তি 2 বছরের কারাদণ্ড, এটা একেবারেই উপযুক্ত, কারণ আমাদের দেশের বৃদ্ধ মানুষের সংখ্যা বাড়ছে এবং শিশুদের সংখ্যা বাড়ছে, এবং হার্ট অ্যাটাক যে কোনো মুহূর্তে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে যেহেতু সরকার এটাকে আইনি প্রক্রিয়ার ভিতরে নিয়েছে, আমরা আশা করবো যে এটার মাধ্যমে মানুষের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি হবে এবং আমরা একটা শব্দ দূষণের থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আপনি একটি ভালো একটি প্রতিষ্ঠানে আছেন, হার্ট ফাউন্ডেশনে, আরেকটি খবর যেহেতু রিলেটেড
এটা হাসপাতাল রিলেটেড খবর। সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা কর্মচারীরা। এখানে রোগী অবহেলিত হচ্ছে, অন্যদিকে পাচ্ছি আমাদের কর্মকর্তা কর্মচারীরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই খবর দিয়ে আজকে আমরা শেষ করবো বিশ্লেষণের মধ্যে। এটা বিশ্লেষণের মধ্যে যেটা দেখছি সেটা জিনিস হচ্ছে যে বহিরাগতদের উপদ্রব। সুতরাং বহিরাগত হসপিটাল হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা, যেখানে মানুষের জীবন মৃত্যু নিয়ে খেলা। সুতরাং সেখানে যে হসপিটালে যদি বহিরাগত যায়, তাহলে চিকিৎসার যে সাধারণ যে পরিবেশ, ডাক্তারদের কাজ, নার্সদের কাজ, প্লাস রুগী যারা সংশ্লিষ্ট তাদের কাজ ব্যাহত হবে। সুতরাং এটা কিন্তু ডাক্তার শুধু যে নিরাপত্তাহীনতা ডাক্তার কর্মচারী ভুগছেন, এটা শুধু যে তাদের জন্য অ্যালার্মিং তা না, যারা রুগী আছেন হাসপাতালে ভর্তি তাদের জন্য অ্যালার্মিং, কারণ তারা নির্দিষ্ট চিকিৎসা সেবা কিন্তু বঞ্চিত হবে। সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে যাতে বহিরাগতকে বিষয়দের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়, সেটাই আমাদের প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ আজকের অতিথি সুন্দর বিশ্লেষণ করার জন্য। সুন্দর কিছু কিছু মেসেজ অতিথির কাছ থেকে আমরা পেয়েছি, হয়তো সময় থাকলে আরো বিশ্লেষণ করা যেত। দর্শক, আপনাদেরকে আমাদের সময় সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে প্রায় পত্রিকায়, বিশেষ করে জাতীয় পত্রিকায় আসছে ভোট এবং ভোটের প্রক্রিয়া কিভাবে হবে সেগুলো নিয়ে কথা আসছে। সম্পাদকীয় কলামে একটা কথা আসছে যে তাড়াতাড়ি তফসিল ঘোষণা করা হোক, এটা হচ্ছে সম্পাদকীয় কলাম থেকে আসছে। যেহেতু ভোটের উৎসব মাত্র 2 মাস বাকি, এটা আসলে আমার মনে হয় জনগণের আরো একটু স্বস্তি আসবে, রাজনৈতিক দলগুলো তখন তাদের রুটিনটা আরো সুন্দর করতে পারবে। এই হোক আমাদের আগামী দিনের ভোট নিয়ে যে খবরগুলো আসছে, উৎসব মুখর ভাবে যেন ভোটটা হয়, কোনো খুনাখুনি আমরা চাই না। যে নতুন ডিসি 64 জেলায় আসবে, এসপি নতুন আসবে, এগুলো নিয়ে যেন একটা নতুনত্বের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ শান্তিতে ভোট দিতে পারে, সেই প্রত্যাশা রাখলাম। আর বিশেষ করে সিলেটের স্থানীয় পত্রিকাগুলোতে সিলেটের যে খবরগুলো, বিশেষ করে সিলেটের বা বাম্পার আমন ধানের ফসল হয়েছে একটি সুখবর, এবং সিলেটের যে কতগুলো আইন শৃঙ্খলা বাহিনী যে কাজ করতেছে সিলেটের জন্য, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকেও আমাদের সেল টিভির পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শেষ করার আগে আবারও আজকে স্পন্সর করেছেন যে আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার লক্ষ্মীপুর, এর সত্ত্বাধিকারী কামাল হোসেনকে আবারও আমরা কৃতজ্ঞতা জানিয়ে আবারও অতিথিকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।